ছাত্রছাত্রীদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। এই ভয়ঙ্কর করোনা আক্রমণের জন্য তোমাদের স্কুল, টিউশন সবকিছুই বন্ধ। বাড়িতে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, তাই সেই বাড়িতে যাতে পড়াশোনাটা তোমরা ঠিকঠাক করতে পারো এবং একটা অনুশীলনের মধ্যে থাকো, সেই অনুশীলনগুলো বাড়িতে চর্চা করে পড়াশোনাটা এগিয়ে নিতে হবে, কারণ পরীক্ষা হবে। সরকারি নির্দেশ এসছে, সেগুলোকে মাথায় রেখে এসএফআই এর উদ্যোগে এই যে ক্লাসের আয়োজন করা হয়েছে তোমাদের জন্য। বিভিন্ন শিক্ষকের কাছে গিয়ে তারা ক্লাসগুলো করাচ্ছেন, তাদেরকেও আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এসএফআই এর ছাত্রদেরকে, কারণ আমরা সরাসরি ছাত্রদের যোগাযোগ করতে পারছি না, তারা বিভিন্নভাবে ছাত্রদের সাথে যোগাযোগ করে এই ক্লাসগুলো করার চেষ্টা করছে, তাই আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ। আজকে তোমাদেরকে আমি নবম শ্রেণীর পড়াবো বাংলা। বাংলা মূলত গদ্য পদ্য যেগুলো আমরা পড়াই ক্লাসে, আমাদের গদ্য পদ্য যেগুলো আছে ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিটে, এগুলো তোমরা বাড়িতে পড়তে পারবে। গদ্য পদ্যগুলো নিজেরাই পড়তে পারবে। যে সমস্যা যেখানে পায় ব্যাকরণের ক্ষেত্রে, এখানে একটু বোঝার ব্যাপার থাকে, কিছু হোমওয়ার্ক থাকে, কিছু বোর্ড ওয়ার্ক থাকে, যেটা সহজে তোমরা নিজেরা বাড়িতে একা করতে পারবে না। তাই আমি তোমাদেরকে একটু ব্যাকরণগুলো করাতে চাই। আর গদ্য পদ্যগুলো বিশেষ করে যেগুলো আছে তোমাদের সিলেবাসে, দাম গল্পটা, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, নম্বর কবিতাটা, ফার্স্ট ইউনিট টেস্টে যেগুলো আছে, দেবর বৃত্তান্ত, প্রফেসর শঙ্কুর ডায়েরি, গল্প বই থেকে যেগুলো আছে, এগুলো তোমরা বাড়িতে পড়বে এবং প্রত্যেকেই একটা না একটা সহায়িকা বই ফলো করো, সেখান থেকেই উত্তরগুলো পড়বে। ব্যাকরণের ক্ষেত্রে আমি শুরু থেকেই শুরু করব, কারণ ধ্বনি পরিবর্তন তোমাদের ফার্স্ট ইউনিটের একটা বড় চ্যাপ্টার, বড় বিষয় ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন পড়াতে গেলে প্রতিটা বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এটা হচ্ছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন পর্যায়ে দুটো ভাগ আছে, একটা ধ্বনি সংক্রান্ত আলোচনা, আর একটা হচ্ছে ধ্বনি পরিবর্তন সংক্রান্ত। তো ধ্বনি দিয়েই শুরু করবো তোমাদের ক্লাসটা। ধ্বনি কাকে বলছি? যে আমরা বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করি তাকে বলে ধ্বনি। বাকযন্ত্র কাকে বলছি না? মুখ। বাক মানে কথা। যে যন্ত্রের সাহায্যে আমরা কথা বলি তাকে বলে বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করি তাকে বলে ধ্বনি। ধ্বনি যেমন উচ্চারণ করলাম ক, এই ক একটা ধ্বনি। আর ধ্বনি যখন লিখব, ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। এই কটা হলো বর্ণ। এই যে হসন্ত দিলাম, এই হসন্ত হচ্ছে ধ্বনির চিহ্ন, আর হসন্ত ছাড়া এটা হচ্ছে বর্ণের চিহ্ন। সুতরাং এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, একটা ধ্বনি আর একটা বর্ণ। তো ধ্বনি বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করছি তাকে বলে ধ্বনি, আর যখনই সেটা ধ্বনির লিখিত রূপ তাকে বলছি বর্ণ। তাহলে ধ্বনি, এবার ধ্বনি আলোচনা। ধ্বনি কয় প্রকার? আমি খুব ধীরে ধীরে খুব দ্রুত বলে যাব, কারণ অনেক বড় চ্যাপ্টার, এই ইউটিউবের ইয়েতে সীমাবদ্ধ করা খুব কঠিন ব্যাপার। বেশি লেন্দি হয়ে গেলে তোমার দেখতেও ভালো লাগবে না। তাই আমি পরিষ্কারটা বলতে চাই, সোজা বিষয়গুলো যেগুলো তোমাদেরকে পরীক্ষায় আসবে সেই বিষয়গুলো আমি বুঝিয়ে যাচ্ছি ছোট ছোট করে। তাহলে ধ্বনি, এই বর্ণ, ধ্বনি যা উচ্চারণ করি তাকে বলে ধ্বনি। ধ্বনির নিচে এই হসন্ত দেওয়া মানে একটা ধ্বনির চিহ্ন, আর হসন্ত এটা বর্ণ। তাহলে ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ, আর বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করি তাকে বলে ধ্বনি। ধ্বনি দু রকম, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি দুই
প্রকার, স্বরধ্বনি আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি যে ধ্বনিগুলো কারো সাহায্য ছাড়াই উচ্চারিত হয় তাকে বলে স্বরধ্বনি। স্বরধ্বনি যেগুলো কোনো ধ্বনি বা কারো সাহায্যে, বাক্যযন্ত্রের কোনো অংশের সাহায্য ছাড়াই উচ্চারিত হয় সেগুলো হচ্ছে ধ্বনি, স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি পরে আসছি, আমি আগে স্বরধ্বনিটা বলবো তোমাকে। তাহলে স্বরধ্বনি যে ধ্বনিগুলো কারো সাহায্য ছাড়াই উচ্চারিত হয় তাকে বলে স্বরধ্বনি। আমাদের স্বরধ্বনি কটা? আমাদের 11টা স্বরধ্বনি। আমাদের 11টা স্বরধ্বনি: অ, আ, ই, দীর্ঘী, উ, দীর্ঘ, এ, ওই, ও, ও আর হচ্ছে রি। রি, এই 11টা স্বরধ্বনি। তো স্বরধ্বনি, এই 11টা স্বরধ্বনির মধ্যে আবার এই স্বরধ্বনিকে আবার দুভাগে ভাগ করা যায়। অ, আ, সই, হর্ষই, দীর্ঘই, হর্ষ, দীর্ঘ, এ, ওই, ও, ও আর রি। এর আগে যে লি ছিল, আমরা ছেলেবেলায় পড়তাম, কিন্তু লির ব্যবহারটা হয় না। যদিও এখন রি, বর্তমান আধুনিক স্বরধ্বনিতে রি এবং লি এই দুটোকেই আমরা এইভাবে ব্যবহার করি, এইভাবে ব্যবহার করি, তাই এ দুটো উঠে গেছে। এখন আমরা নতুন একটা আধুনিক বাংলায় নতুন একটা স্বরধ্বনি এসেছে, যেটাকে বলা হচ্ছে এ। যেমন আমরা বলি এক, আমাকে 1 টাকা দাও তো, আমি এখন যেতে পারবো না। এগুলো হচ্ছে এই দুটোর ক্ষেত্রে, এই দুটো, এটা ব্যবহার হচ্ছে এইভাবে আর এটা ব্যবহার হচ্ছে এইভাবে। আমরা এটাকে ব্যবহার করছি, এখন এটা নতুন স্বরধ্বনি হিসেবে এসছে। ঠিক আছে, এবার দেখো স্বরধ্বনিকে আবার আমরা দুভাগে ভাগ করি। একটাকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। স্বরধ্বনিকে আমরা দুভাগে ব্যবহার করছি, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। একটা মৌলিক স্বরধ্বনি, একটাকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কোনগুলোকে বলছি? যে স্বরধ্বনিগুলো এককভাবে উচ্চারিত হয়, যে স্বরধ্বনিগুলো কে আর বিশ্লেষণ করা যায় না, যে স্বরধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় না সেগুলোকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি, এই স্বরধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় না, সেই স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। বাংলায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। আমি মৌলিক স্বরধ্বনিগুলিকে বলে দিচ্ছি কি কি। অ, দেখো, অ, আ, ই, এ, ও, উ আর এ। এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এগুলোকে বিশ্লেষণ করা যায় না, এগুলোকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। অ, আ, ই, এ, ও, উ, এ, এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর যৌগিক স্বরধ্বনি কি বলছি? যে স্বরধ্বনিগুলোর মধ্যে দুটো স্বরধ্বনি যুক্ত অবস্থায় থাকে, বা একটা মৌলিক স্বরধ্বনি বা একটা অর্ধ স্বরধ্বনি মিলে যে স্বরধ্বনি গঠিত হয় তাকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। দুটো স্বরধ্বনি থাকে, যেমন কি বলছি, যেমন ওই আছে, ওই আর ও, এই দুটো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কিভাবে হচ্ছে? ওই, এটা ও আর ই মিলে যুক্ত হচ্ছে, আর এটা ও আর উ মিলে। দেখো, দুটো মৌলিক স্বরধ্বনি মিলিত হয়ে
যেটা গঠিত হচ্ছে তাকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। ঠিক আছে, মৌলিক স্বরধ্বনি এবং এটা মৌলিক স্বরধ্বনি 7টা, যৌগিক স্বরধ্বনি 2টো। এই স্বরধ্বনি গেল। ঠিক আছে, এবারে বলি তোমাদেরকে, এর মধ্যে আবার মৌলিক স্বরধ্বনিগুলো বিভিন্ন ভাগে বিভক্ত। কেন্দ্রীয়, বিবৃত, কোনগুলো কেন্দ্রীয় স্বরধ্বনি, যেগুলোর সময় কেন্দ্রে অর্থাৎ জিহ্বা মাঝখানে থাকে উচ্চারণের সময়, কেন্দ্রে অবস্থান করে, মাঝখানে অবস্থান এগুলো হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। আর যেগুলো বিবৃত স্বরধ্বনি, মুখটা হা হয়ে যায়, মুখটা যখন আমরা হা করে উচ্চারণ করি সেগুলোকে বলে বিবৃত স্বরধ্বনি। হ্যাঁ, এগুলো হচ্ছে বিবৃত স্বরধ্বনি। এছাড়া আছে আর কি প্লুতস্বরের মধ্যে আরেকটা ব্যাপার আছে, প্লুতস্বর। প্লুতস্বর এটা একটা তোমাদের পরীক্ষার খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, যেহেতু তোমাদের প্রশ্নগুলো পরীক্ষা একটু বলে রাখি সূত্রে, প্রশ্নগুলো এমসিকিউ এবং এসিকিউ এর মধ্যে দিয়ে হয়। এমসিকিউ এবং এসিকিউ এ তাই এই সংজ্ঞাগুলো তোমাদের আসে, যে উদাহরণ সহ সংজ্ঞা। প্লুতস্বর কাউকে দূর থেকে আহ্বান করতে বা চিৎকার করে ডাকতে যে স্বরটা টেনে উচ্চারণ করার যে রীতি তাকে বলে প্লুতস্বর। দূর থেকে কাউকে ডাকতে, হ্যাঁ, বা আহ্বান করতে যে স্বরটা টেনে উচ্চারণ করা হয় তাকে বলে প্লুতস্বর। ও যদু হে, যদু হে, তারপর দেখো একটা স্বর আসছে, যদু হে যে টেনে উচ্চারণ করা হচ্ছে এটা বলে প্লুতস্বর। দূর থেকে কাউকে ডাকতে হলে বা আহ্বান করতে হলে যখন স্বরধ্বনিকে টেনে উচ্চারণ করা হয় তাকে বলে প্লুতস্বর। যদু হে টান, এটাকে বলা হচ্ছে এইটাকে বলা হচ্ছে প্লুতস্বর। শেষে স্বর আসবে, এই যে দাদা, ও দাদা, দাদা, এই যে এটা বলে প্লুতস্বর। এই প্রশ্নটা তোমাদের খুব আসে, প্লুতস্বর কাকে বলে উদাহরণ। 1 নম্বরে করে তোমাদের এমসিকিউ বা এসিকিউ এ এই প্রশ্নগুলো খুব থাকে তোমাদেরকে। তারপরে তোমাদেরকে বলবো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ তোমাদের কটা? 40টা। এই ব্যঞ্জন বর্ণগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী, ব্যবহারিক বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বিভিন্নভাবে ব্যবহার করি এবং এইভাবে প্রথমে তোমাদের দেখাই উচ্চারণ স্থান অনুযায়ী এই বর্ণগুলো, ব্যঞ্জন বর্ণগুলোর কি কি নাম। আমি তোমাদের ছক কেটে দেখাচ্ছি, এই ছকটা তোমরা পারলে খাতায় টুকে নেবে, ছাত্রদেরকে বলছি। দেখো 5টা বর্গ নিয়ে আমি 5টা ভাগে ভাগ করলাম, 5টা বর্গ। এই জায়গাটায় দুটো ভাগ করলাম, এটা উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান, আর এটা উচ্চারণ স্থান অনুযায়ী, স্থান অনুযায়ী বর্ণের নাম, বর্ণের নাম। দেখো এটা উচ্চারণ স্থান আর এটা উচ্চারণ স্থান অনুযায়ী বর্ণগুলোর নাম। আমরা এই 25টা বর্ণ, প্রথম 25টাকে এগুলোকে কি স্পর্শ বর্ণ বলছে, আমি পরে আসছি। একে প্রতিটি বর্গ, এটা ক বর্গ, এটা চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, ক চ ট ত প, এই 5টা বর্গে আমরা ভাগ করলাম। ক খ গ ঘ ঙ। দেখো এগুলো উচ্চারণ কোথায় হচ্ছে তোমরা দেখো, বাড়িতে এটা দেখে প্র্যাকটিস করো। ক, ক, খ, গ, ঘ, ঙ। দেখো উচ্চারণ হচ্ছে কোথায়? কণ্ঠে, গলায়, গলায় উচ্চারণ হচ্ছে। এগুলোকে বলা হচ্ছে স্থান হচ্ছে কণ্ঠ, আর বর্ণের নাম হচ্ছে কণ্ঠ বর্ণ। উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, বর্ণের নাম হচ্ছে কণ্ঠ বর্ণ। এবার চ,
দেখো চ, চ সবাই উচ্চারণ করবে, দেখো চ, জিহ্বাটা উপর দিকে যাচ্ছে, অর্থাৎ উপরটাকে কি বলি আমরা? তালু। তালু, এই কণ্ঠের উপর থাকে তালু, জিহ্বাটা উপর দিকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে তালু। এই সবগুলো চ, ছ, বর্গীয় জ, ছ, এটাকে বলা হচ্ছে তালব্য বর্ণ। তারপর ট, ট, থ, দ, ধ, মূর্ধন্য। দেখো মূর্ধন্য শব্দের মধ্যে মূর্ধা কথাটা আছে। ট, জিহ্বাটা লাগছে দাঁতের মাড়ির মধ্যে, এই মাড়িকে সংস্কৃতে আমরা বলি মূর্ধা, এই জন্য এটাকে বলে মূর্ধা, এটাকে বলি মূর্ধন্য বর্ণ। ট, প্রতিটাই জিহ্বা এসে মাড়িতে এসে লাগছে, এটাকে বলে মূর্ধা, এটাকে বলে মূর্ধন্য বর্ণ। তো ত, থ, দ, ধ, দন্তন্য। দেখো জিহ্বাটা দাঁতে এসে লাগছে, এই জন্য দন্তন্য। আর এটা মূর্ধায় লাগে বলে মূর্ধন্য, আর এটা দাঁতে লাগে বলে এটাকে বলে দন্তন্য। এটা দন্ত উচ্চারণ হচ্ছে, এটাকে বলা হচ্ছে দন্তন্য। তার প, প, ফ, ব, ভ, ম। দেখো ঠোঁট দুটো জোড়া লেগে যাচ্ছে, ঠোঁট দুটো হাঁ করে উচ্চারণ করা যায় না, প প করা যায় না, ঠোঁট দুটো জেলে ওষ্ঠ, ঠোঁট ওষ্ঠ, এটাকে বলে ওষ্ঠ, এটাকে বলা হচ্ছে ওষ্ঠব বর্ণ। এই পাঁচটা, এই এত 25টা বর্গকে, এই ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে কোথাও না কোথাও মুখের কোথাও কোথাও লেগে উচ্চারিত হচ্ছে, তাই এদেরকে বলা হয় স্পর্শ বর্ণ। ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণ মুখগহ্বরে কোনো না কোনো জিহ্বা স্পর্শ করে বা কোনো জায়গা স্পর্শ করে উচ্চারিত হয়, তাই পাঁচটাকে বলা হচ্ছে স্পর্শ বর্ণ। হ্যাঁ, দেখো আবার এটাকে অন্তস্থ বর্ণ হয়, সরি অন্তস্থ জ্বর অলভ, তারপর এই চারটা হচ্ছে এর 25টার পরের চারটা হচ্ছে অন্তস্থ বর্ণ। সরি এই 25টা বর্ণ ক থেকে ম পর্যন্ত, এই 25টা বর্ণ মুখগহ্বরে কোনো না কোনো জায়গায় স্পর্শ করে উচ্চারিত হয়, তাই এদেরকে বলা হয় স্পর্শ বর্ণ। তাহলে দেখো ক বর্গের কণ্ঠবর্ণ উচ্চারণ স্থান, চ বর্গের তালু উচ্চারণ স্থান, ট বর্গের মূর্ধা, ত বর্গের দন্ত, প বর্গের ওষ্ঠ। এগুলো উচ্চারণ স্থান অনুযায়ী আমি এদেরকে ইয়ে করলাম, তার ভাগ করলাম। এবার দেখো বাকি 15টা কি হবে, এদের একটু ব্যবস্থা করি। হ্যাঁ, তাহলে বাকি 15টা তো আমার এর মধ্যেই আসবে। দেখো অন্তস্থ জ, অন্তস্থটা একটু ব্যাখ্যা দিই তোমাদেরকে। দেখো বর্গীয় চ, চ, ছ, বর্গীয় চ যেমন অন্তস্থ যাও, অন্তস্থ জ শেষে বসে, তাই এর নাম অন্তস্থ জ। খুব কম ক্ষেত্রে এটা শব্দের শুরুতে বসে, তাই জটাও চলে যাবে তালুতে, এটা উচ্চারণ হচ্ছে বর্গীয় জ যেহেতু তালু, অন্তস্থ জ তালু। র, র দেখো র একটা, রটা উচ্চারণ করার সময় গলা কাঁপছে আমাদের, এই জন্য রকে বলে কম্পিত বর্ণ। র, র, র উচ্চারণ করতে দেখো গলাটা কাঁপছে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তোমরা যখনই ভিডিওটা দেখবে আর প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের আর বই পড়ে মুখস্থ করার প্রয়োজন হবে না, মুখেই তোমরা উচ্চারণ করতে পারছো। র, র যে কাঁপছে, এটাকে বলে কম্পিত বর্ণ, কম্পিত বর্ণ। এবার অন্তস্থ জ, র বা ল, ল, ল দেখো উচ্চারণের সময় জিহ্বা সামান্য স্পর্শ করছে। ল মানে অন্যান্য শব্দগুলো, দন্ত বর্ণের শব্দগুলো ত, থ জোরে যেমন স্পর্শ হচ্ছে, লটা সামান্য স্পর্শ করছে, এটাকে এই জন্য বলি আমরা পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ, সামান্য স্পর্শ করে পার্শ্বিক বর্ণ। এই যে ল হচ্ছে দন্তের, এখানে দিলাম তাও ল। ব, ব অলরেডি একটা আছে, ওই জন্য বকে আর বিশ্লেষণ করলাম না। আচ্ছা, তারপর তালবস্য, তালুতে উচ্চারণ হয়, তাই তালবস্য, তালু। মূর্ধন্যস্য, এটা তোমরা পেটকাটা মূর্ধন্যস্য বলো অনেকে, কিন্তু এটা
বলতে হবে মূর্ধন্যস্ব, যেহেতু মূর্ধায় উচ্চারণ হয় তাই এর নাম হচ্ছে মূর্ধন্যস্ব। মূর্ধন্যস্ব। দন্তস্ব, দাঁতে উচ্চারণ হয় তাই দন্তস্ব। হ, হ, হ দেখো কণ্ঠে উচ্চারিত হচ্ছে, হ, কণ্ঠ, এটা কণ্ঠ। এবার ডয় শূন্য র আর ঢয় শূন্য র, দেখো ডয় শূন্য র আর ঢয় শূন্য র এই বর্ণ দুটো, এই দুটো খুব স্পিডে উচ্চারিত হয়, তারিত বর্ণ বলে এদেরকে, তারণ করে উচ্চারিত। ডয় শূন্য র, এটা আস্তে উচ্চারণ করা যায় না, তারণ করে উচ্চারণ, স্পিডে, দ্রুত, তাই এদেরকে বলে তারিত বর্ণ। তাহলে তোমাদের অনেকগুলো সংজ্ঞা হয়ে যাচ্ছে এর মধ্যে, যে বর্ণগুলো কম্পিত বর্ণ কাকে বলে, পার্শ্বিক বর্ণ কাকে বলে, উদাহরণ সহ তোমাদের তালিত বর্ণটাও হয়ে যাচ্ছে, ডয় শূন্য র, ঢয় শূন্য র। এবার অন্তস্থ, এই অন্তস্থ, এই অ, এটা আমরা যখন স্বরবর্ণের অ পড়লাম, শব্দের শুরুতে স্বরবর্ণের অ বসে, ওই জন্য অনেকে স্বরী অ বলে, আর অন্তস্থ দিয়ে কখনো সামনে বসে না। এই অ, আমরা ধরো একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে বোঝাই, ধরো যায়, আমি যায় এরকম লিখতে পারতাম, যায় এইরকম আমি লিখতে পারতাম, জয়াকার অ, যায়, কিন্তু এই অটা কখনো শেষে বসে না, তাই এই অ এর পরিবর্তে আমরা জয়াকার অন্তস্থ বসাই। অর্থাৎ এই অ আর এই অ একই, এটা সামনে বসে, এটা পিছনে বসে, তাই এর নাম হচ্ছে অন্তস্থ। ঠিক আছে। এবার খণ্ডত, খণ্ডত, ত, এটা একটা মজার ব্যাপার, দেখো এটার নাম হচ্ছে, আমরা ভুল করে বলি খণ্ডত্ব, খণ্ডত্ব, অ্যাকচুয়ালি খণ্ডত্ব নয়, এটার নাম হচ্ছে খণ্ডত। আমরা যখন দেখি বলি জিত, আমরা বলি সিনেমা দেখতেছি কার, জিত, কখন আমরা বলি জিত। দেখো এই তটা হচ্ছে পূর্ণত, পূর্ণত, আর এই তটা হচ্ছে খণ্ডত। আমরা কখনো বলি না সুজিত, সুজিত, রঞ্জিত, প্রসেনজিৎ, দেবজিৎ। তাহলে এই খণ্ডত, এটা হচ্ছে খণ্ডত, পেছনে বসে এবং পূর্ণ উচ্চারণ হয় না, তাই এর নাম হচ্ছে খণ্ডত। আর এই তটা হচ্ছে তত, বলে যখন বলে যত, তটা দেখো পূর্ণ উচ্চারিত হচ্ছে, আর যখন অল্প উচ্চারিত হয় তাকে বলে খণ্ডত। ওই যে জিৎ, প্রসেনজিৎ, রঞ্জিত, আর লাস্ট বলছি অনুস্বর আর বিসর্গ, আর চন্দ্রবিন্দু পরে বলছি। অনুস্বর আর বিসর্গ এই দুটোকে এর নিজস্ব কোনো অস্তিত্ব নাই, একক ব্যবহার নেই, এরা অন্য বর্ণের সঙ্গে বসে তার রূপ ও অর্থ পরিবর্তন করে, তাই এদেরকে বলে অযোগবাহ বর্ণ বা আশ্রয় স্থানভাগী বর্ণ। এরা অন্যের আশ্রয় ছাড়া উচ্চারিত হতে পারে না, তাই অনুস্বর আর বিসর্গ এই দুটোকে বলে আশ্রয় স্থানভাগী বর্ণ। অন্য সাহায্য লাগবে, যেমন ধরো ধরো তোমাদের বলি বালা, এর মধ্যে ঢুকিয়ে দাও বালার সঙ্গে অনুস্বর, দেখো অর্থের এবং রূপের পরিবর্তন হয়ে গেল, বালা হয়ে গেল বাংলা। তাহলে দেখো নিজের অনুস্বর কখনো ব্যবহার হতে পারে না, বিসর্গ একা একা ব্যবহার হতে পারে না, যখনই অন্য শব্দের সঙ্গে বসলো তখন সেটার পরিবর্তন ঘটে গেল। এই জন্য এই দুটোকে বলে অযোগবাহু বর্ণ বা আশ্রয় স্থানভাগী বর্ণ। আর চন্দ্রবিন্দু, এটা চন্দ্রবিন্দু মূলত নাসিক্য বর্ণের ক্ষেত্রে, চাঁদ বর্ণ তো আনুনাসিক বর্ণ উচ্চারণ করা যায় না, ওই জন্য দেখবে এখন অঙ্ক বানানটাকে আমরা কেমন করতাম, অনুস্বর ক, এখন এইরকমও হয়, অ ও হয়, এই উচ্চারণ করার উমটা এই ক্ষেত্রে অনুস্বরটা বসে, তাই এটা চন্দ্রবিন্দুর ক্ষেত্রে চাঁদ, চাঁদের ক্ষেত্রে বসে, চাঁদ যেমন বলি চাঁদ, চাঁদ, এই চন্দ্রবিন্দুটা এই আনুনাসিক উচ্চারণের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এই হলো ব্যঞ্জন বর্ণের উচ্চারণগত বৈশিষ্ট্য। হ্যাঁ, এই ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী বৈশিষ্ট্য। এবার উচ্চারণগত হয়ে বলবো, উচ্চারণগত একটু মুছে দিলাম তোমাদের জন্য। তোমাদেরকে উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী দেখাবো।
বর্ণকে আমরা 5 ভাগে ভাগ করি। উচ্চারণ বৈশিষ্ট্য। উচ্চারণ বৈশিষ্ট্য কি? দেখো, যে উচ্চারণ করতে সময় কম লাগে, যে বর্ণগুলি উচ্চারণ করতে সময় কম লাগে তাদেরকে বলি আমরা অল্প প্রাণ বর্ণ। যে বর্ণগুলো উচ্চারণ করতে সময় কম লাগে তাদেরকে বলি আমরা অল্প প্রাণ বর্ণ। যেমন দেখো, প্রতিটা বর্গে প্রথম এবং তৃতীয় বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ বর্ণ। দেখো, ক, গ উচ্চারণ করতে সময় কম লাগছে। আবার দেখো, খ, ঘ সময় বেশি লাগছে। তাহলে যে বর্ণগুলো উচ্চারণ করতে সময় কম লাগে তাদেরকে বলি অল্প প্রাণ বর্ণ। প্রতিটি বর্গে, এটা মাথায় রাখবে তোমরা, প্রতিটি বর্গে প্রথম ও তৃতীয় অল্প প্রাণ। প্রথম ও তৃতীয় অল্প প্রাণ। প্রতিটি বর্গে প্রথম ও তৃতীয় অল্প প্রাণ। যেমন চ, জ, ট, ড, থ, দ, প, ব, এই প্রথম আর তৃতীয় হচ্ছে অল্প প্রাণ, উচ্চারণ করতে সময় কম লাগে। আর মহাপ্রাণ কাকে বলি? যেগুলো উচ্চারণ করতে সময় বেশি লাগে সেগুলো বলে মহাপ্রাণ বর্ণ। প্রতিটি বর্গে দ্বিতীয় ও চতুর্থ এগুলো হচ্ছে মহাপ্রাণ। প্রতিটি বর্গে, আমাদের 5টা বর্গে আছে, এই 5টা বর্গে 1 আর 3 প্রথম ও তৃতীয় অল্প প্রাণ, 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ বর্ণ। এগুলো উচ্চারণ করতে সময় বেশি লাগে। 1 আর 3 অল্প প্রাণ, 2 আর 4 মহাপ্রাণ। তাহলে 5 নম্বরটা কি করব? 5 নম্বর এই 5টা দেখো, এই 5টা যে বর্ণ আছে, 5 নম্বরটা 1 আর 3 এর ব্যবস্থা করলাম, অল্প প্রাণ, উচ্চারণ করতে সময় কম লাগে। দ্বিতীয় চতুর্থ মহাপ্রাণ, উচ্চারণ করতে বেশি সময় লাগে। 5 নম্বর দেখো, সবগুলো উচ্চারণ বর্গের পঞ্চম বর্ণ। এগুলো উচ্চারণ করতে দেখো শ্বাসবায়ু নাক দিয়ে নির্গত হয়। মুখ এবং নাকের সাহায্যে, নাকটা বন্ধ করে কেউ উচ্চারণ করতে পারবে না, হবে না উচ্চারণ। এই উচ্চারণ করতে মুখ এবং নাক দিয়ে শ্বাসবায়ু নির্গত হয়, তাই এই 5টাকে বলে নাসিক্য বর্ণ। বর্গের পঞ্চম বর্ণ নাসিক্য বর্ণ। উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী, ওটা উচ্চারণ স্থান অনুযায়ী একটা দেখালাম, উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী। এছাড়াও তোমাদের আরো দুটো বিষয় বলবো, ঘোষ আর অঘোষ। দেখো, অল্প প্রাণ, এই সংজ্ঞাগুলো তোমরা একটু ভালো করে পড়বে। অল্প প্রাণ বর্ণ কাকে বলে, মহাপ্রাণ বর্ণ কাকে বলে, নাসিক্য বর্ণ কাকে বলে। এবং প্রতিটাই যখনই তোমরা, আমি শিক্ষক হিসেবে তোমাদেরকে বলছি, যখনই তোমরা এই সংজ্ঞাগুলো স্কুলে চাইবে উদাহরণ দিতেই হবে। উদাহরণ না দিলে কিন্তু মাস্টারমশাই নাম্বারটা নাও দিতে পারে। ব্যাকরণের ক্ষেত্রে উদাহরণ দেওয়াটা কিন্তু অবশ্যই কর্তব্য। দেখো, এবার বলি আরো দুটো আছে, এটা উচ্চারণ করার হিসেবে হয়, যেটা উচ্চারণ বৈশিষ্ট্য, এটাও উচ্চারণ বৈশিষ্ট্য হিসেবে। যেমন যেগুলো উচ্চারণ করতে গলায় ঘর্ষণ কম হয়, তাদেরকে বলে অঘোষ। উচ্চারণ কম হয়, যেমন ধরো 1 আর 2, এই গলায় কম হচ্ছে উচ্চারণ, ক, খ। কখনো বলে ক, খ বলে না। দেখো, এগুলো গলায় ঘর্ষণ কম হচ্ছে, তাই এদেরকে বলা হচ্ছে অল্প প্রাণ, অঘোষ বর্ণ। অঘোষ প্রথম ও দ্বিতীয় অঘোষ, আর বাকি 5টার মধ্যে এই 3টে গ, ঘ, ঙ, দেখো হচ্ছে গ। এমনি গলার মধ্যে উচ্চারণটা হচ্ছে, গলায় ঘর্ষণটা বেশি হচ্ছে, গ, ঘ, ঙ, এই 3টেকে বলে ঘোষ। অর্থাৎ তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো হচ্ছে ঘোষ বর্ণ। এই হচ্ছে তোমাদের বর্ণের উচ্চারণগত এবং অবস্থানগত বৈশিষ্ট্যগুলো এবং সংজ্ঞাগুলো তোমাদেরকে বললাম। ঠিক আছে, তাহলে ব্যঞ্জন বর্ণের অবস্থান
সংজ্ঞাগুলো তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আজ এটুকু থাক, এর পরের দিন তোমাদেরকে ধ্বনি পরিবর্তনের সূত্রগুলো পড়াবো। এই যে ধ্বনির যে উচ্চারণগুলো হচ্ছে, এই ধ্বনির উচ্চারণগত বৈশিষ্ট্য, এইগুলো ডিটেলস তোমরা একটু বাড়িতে একটু দেখবে এবং ভিডিওটাকে ভালো করে ফলো করবে। ভালো থাকো, ধন্যবাদ। বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমাদের আরেকটা শেষ বার্তা দিই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো। আরেকটা, এই ক্লাসগুলো তোমরা নিয়মিত করতে চাইলে উত্তর দিনাজপুর SFI DC বলে যে পেজটা আছে ইউটিউবে, সেটাকে ফলো করো। তাহলে আমাদের মতো শিক্ষকদের ক্লাসগুলো তোমরা সবার আগে পেতে পারবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আবার থাকো, নেক্সট ক্লাসে আমাকে আবার পাবে।